দেখেন তো চেনে কিনা। হ্যাঁ, এটাই আমার মা। নিজের সন্তান হলে চিনতে পারবে না। এটাই আমার মা। আমি অনেক আমি অনেক কষ্ট করেছি মা। অনেক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, বরাবরের মতোই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার 23 নম্বর ভিডিও, সেটার আপডেট। ফেন্সি ফেন্সি ছিল 23 নম্বর ভিডিও, এবং এই ভিডিওটা যখন আমি করছি তখন মোটামুটি একটা হাঁপ ছেড়ে বাঁচার মতো অবস্থা। কেন সেটা একটু বলে নেই। আপনারা জানেন যে ঈদের আগে আমাদের 4টা ভিডিওর আপডেট করার কথা ছিল। লকডাউন এবং ঈদ পরিস্থিতি সবকিছু মিলিয়েই পরপর 4টা ভিডিও সফল হয়, এবং 4টা ভিডিও আমরা চেষ্টা করছিলাম ঈদের পর দ্রুত সবাইকে ঢাকায় এনে মোটামুটি এটা কমপ্লিট করে ফেলা, কারণ সবাই উদ্গ্রীব হয়েছিলেন। আলহামদুলিল্লাহ, উদ্দিন অলমাইটি আল্লাহ, আমরা একের পর এক আজকে এটা প্রচার করতে পারলে, আমি এখন রেকর্ড করছি, আমার ঘড়িতে এখন সময় হচ্ছে 1টা বেজে না 2টো বেজে 15 মিনিট। এটা আপনারা যখন দেখবেন হয়তো কয়েক ঘন্টা পরে দেখবেন। এটা হয়ে গেলে আমরা পরপর 4টা ভিডিওর আপডেট দিয়ে ফেললাম। তার মানে আমাদের দায়িত্বের জায়গাটা আমরা ঠিকমতো পালন করতে পারলাম। সেই জায়গাটা থেকে একটা মোটামুটি হাঁপ ছেড়ে বাঁচার মতো অবস্থা। কারণ আপনারা জানেন এই ফ্যামিলিগুলোকে বিভিন্ন দূর দূরান্ত থেকে নিয়ে আসা, তাদেরকে গেট টুগেদার করানো দেখতে আসলে যতটা সহজে মনে হয় বিষয়টা আসলে ওরকম নয়। আমি অবশ্যই ধন্যবাদ জানাই আমার টিম মেম্বার যারা আছেন, যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমার অফিস মেম্বার সহ যারা আছেন যাবতীয় ভাই ব্রাদার, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের 23তম ভিডিওর আপডেট। 23তম ভিডিওতে ফেন্সি এসেছিল তার হাজবেন্ডকে নিয়ে, এবং ফেন্সির যে ব্যাপারটা ছিল, ফেন্সির অনেক কিছুই মনে ছিল। সেখানে আমরা আসলে সবচাইতে বড় ক্লু ধরেছিলাম হচ্ছে চন্দ্রদিঘি নামে ও একটা গ্রামের কথা বলেছিল বা এলাকার কথা বলেছিল, যেটা মূলত হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের কাছে, এবং সেটার উপরে তার চমৎকার একটা স্মৃতি বা চমৎকার একটা মেমোরি সে শেয়ার করেছিল। সেই ছোট্টবেলার তার এক বান্ধবী ছিল, সেই ইন্ডিয়া থেকে আসতো, তাদের সঙ্গে যাওয়া আসার ব্যাপার ছিল, কিছু মেমোরি তার ছিল। এই চন্দ্রদিঘি জায়গাটা আহ, উপর বেসিস করে আমরা আগাই, এবং তার বাকি যে বিষয়গুলো সে ক্লুজ হিসেবে বলেছিল, পিতার নাম জহির, মাতার নাম মালেকা, 2 বোনের নাম সঠিক মনে নেই। ওর মামির সাথে ও ঢাকাতে আসে বেড়াতে, এবং কয়দিন ছিল। আর আমার যেটা উনি যেটা বলেছেন এখানে লিখে যে বাবার বড় মেয়ের দ্বিতীয় ঘরে বা কিছু একটা, আমার বাবা 2 বিয়ে করেছে। মালেকা হচ্ছে তার বড় মা, মানে তার সৎ মায়ের নাম ছিল মালেকা, নিজের মায়ের নাম তার মনে নাই। এবং বড় মায়ের 3 মেয়ে ছিল, 2জনের বিয়ে হয়েছিল, আরেকজনের হয়নি। ওরা ওরা যারা মানে বড় মায়ের ঘরের সন্তান ছিল, তারা মানে ফেন্সির গর্ভধারিণী মাকে খালা বলে ডাকতো। আমার বাবা কৃষক ছিলেন, এবং আম, গ্রামের নাম ছিল চন্দ্রদিঘি। এই হচ্ছে ফেন্সির ক্লু। এবং ফেন্সির ক্লুর বেসিসে আমরা যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিও প্রচার হওয়ার পর একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। এই ইন্টারেস্টিং ঘটনাটা আরিফ ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো। আরিফ ভাই হচ্ছে আমাদের অফিসিয়াল ভলেন্টিয়ার, এবং আরিফ ভাইয়ের কাজ দিয়েই মূলত সে আসলে আমাদের অফিসিয়াল ভলেন্টিয়ার হিসেবে আহ, যুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করে। এবং একই সাথে আরো যেসব ভাই ব্রাদার আছেন যারা নিয়মিত লেগে আছেন, তাদেরকেও আমরা অফার করবো ভবিষ্যতে তারা আমাদের অফিসের ভলেন্টিয়ার হিসেবে কাজ করুক। এছাড়াও যারা একেবারে মানে নিজের ইচ্ছায় কাজ করেন, অনেক ভাই আছেন নাম প্রকাশ করতে চান না, এবং সেই জায়গাটিতে আমরা আসলে আমাদের অনুষ্ঠানের অথেন্টিসিটির জায়গাটা থেকে নাম প্রকাশ করতে বাধ্য। অনেকেই আছেন যেখান থেকে গতকালকে আম, আমি কেয়ার যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছে যে কেয়ার ফেসটা কেন দেখানো হলো বা কিছু একটা। ঠিক আছে, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, আমাদের কাজের কিছু যৌক্তিক ব্যাপার আছে, এবং সেই যৌক্তিক ব্যাপারের জায়গাটা থেকে অনেক সময় দেখবেন যে আম, অনেক কিছুই আসলে হয়তো বা পারফেক্টলি মেনটেন করা সম্ভব হয়ে ওঠে না। যদি বলি এভাবে যে দেখুন, কেয়ার ফেসটা যদি আমি না দেখাতাম, তাহলে এই গেট টুগেদার নিয়ে তো প্রশ্ন করার একটা সুযোগ থেকে যেত। থেকে যেত না? নিশ্চয়ই থেকে যেত। কেয়ার মায়ের চেহারাটা আমি যদি না দেখাতাম, তাহলে নিঃসন্দেহে এই গেট টুগেদার নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যেত। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় দর্শক যারা এখানে দেখেন, তারা যেমন উত্তর দিয়েছেন, প্রশ্ন করেছেন, তাদেরকে পাল্টা উত্তর দিয়েছেনও, এবং যারা দিয়েছেন তারা মোটামুটি অনেক যৌক্তিক এবং বুদ্ধিসম্পন্ন। তো থ্যাংক ইউ ভাবে সাপোর্ট করবার জন্য। আর মূল কথা হচ্ছে যে আমরা যে কাজগুলো করি সেগুলো যে একেবারে নির্ভুল স্বয়ং সম্পূর্ণ আমি কখনোই বলি না, একেবারে সলিড ওয়ার্ক। এবং সলিড ওয়ার্কের জায়গাটার চেষ্টা আছে মাত্র
যত বেশি পরিমাণে পিউরিফাই করা যায়, যত বেশি পরিমাণে পারফেক্ট করা যায়, প্রত্যেকটা জায়গাতে আমাদের চেষ্টার ছাপ আছে। আমরা চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহর হাতে। তো আমরা আবারও বলে নিচ্ছি, যারা নিয়মিত 4-4টা ভিডিও দেখলেন, এটা আমার জীবনের একটা অন্যতম ঘটনা যে আমি পরপর 4টা আপডেট ভিডিও প্রতিদিন প্রায় সন্ধ্যার দিকে আমি আপনাদের হাতে তুলে দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো যেটা বলতে চাচ্ছিলাম যে যারা আপডেট ভিডিওগুলো দেখলেন তারা নিশ্চয়ই জানবেন যে আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে মূলত আমাদেরকে মেইল করতে হয়। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে apanthica21@gmail.com, দ্যাট ইজ আপন ঠিকানা 21@gmail.com। এই যে কোনার দিকে দেখবেন যে এটা থাকে, সবসময় ভিডিওতে থাকে। এবং যে ভিডিওর গেস্ট হয়ে আপনি আসতে চান, যে অনুষ্ঠানের গেস্ট হয়ে আপনি আসতে চান, ওই অনুষ্ঠানের মেইল অ্যাড্রেসে আপনি মেইল করবেন। মেইলের রিপ্লাই আপনি পান না মূলত দুই কারণে। একটা হচ্ছে মেইলের চাপের কারণে, অধিকতর চাপ। আরেকটা হচ্ছে আপনার গল্পটা নির্বাচন করতে পারিনি আমরা, বা প্রচারযোগ্য মনে হয়নি আমাদের জায়গাটা থেকে, সে কারণে আপনার সঙ্গে যোগাযোগ করা হয়নি। সুতরাং যারা প্রতিনিয়ত মেইল দিয়ে যান এবং অনেক অনেক বেশি ক্ষিপ্ত যে মেইলের রিপ্লাই কেন আসে না, তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা সব গল্প প্রচার করতে পারি না। যা এখানে আপনি বলতে আসবেন সেটাই আমরা অবলীলায় মানুষের সামনে তুলে ধরতে পারি না। সুতরাং এই দুটো বিষয় মাথায় আপনারা অবশ্যই রাখবেন। আর যা প্রচারযোগ্য সেটার সঙ্গে আমাদের অবশ্যই কানেকশন হবে, টুমুরা আমরা অবশ্যই যোগাযোগ করব। তো ফেন্সি অলরেডি স্টুডিওতে চলে এসছে এবং আমাদের অনুষ্ঠানটি 5টা পার্টে বিভক্ত। প্রথম পার্টটা হচ্ছে ইন্ট্রো, যেটা আমি এখন করলাম। সেকেন্ড পার্টটা হচ্ছে আপনার ফেন্সির সাথে আমরা কথা বলবো, ফেন্সি কিভাবে জেনেছে, তাকে কিভাবে ইনফর্ম করা হয়েছে, কারা ইনফর্ম করেছে, কেমন লাগছে, এবং যেটা হয় সচরাচর। তারপরে আমরা থার্ড পার্টে যুক্ত করবো ফেন্সির পরিবারকে। ফেন্সির পরিবার সম্ভবত আরিফ ভাই স্ট্যান্ড বাই আছে, তারাও চলে এসছে, তারা ঢুকবে আমাদের অফিসে, এবং ইন দ্য মিন টাইম স্টুডিওতে চলে আসবে ফেন্সি। এবং চতুর্থ পার্ট হচ্ছে গেট টুগেদার। তার আগে ফেন্সির পরিবারের সাথে আমরা বিস্তারিত কথা বলবো, কারা এসছে, কিভাবে জানলো, বিস্তারিত তথ্য থাকবে এবং তাদের ঠিকানাও তুলে ধরা হবে। এরপর গেট টুগেদারে দেখলে হয়তো চিনবে অথবা চিনবে না, কিন্তু বাকি ক্লুজের বেসিসে দুই পক্ষ যদি সম্মত হয় তাহলে আমরা বলবো এটা সফল। পঞ্চম, যেটা একদম এন্ডিং পার্ট, দুই পরিবারের যারা যারা এসছেন সবার সাথে মিলন পর্ব, এবং তারপর আমরা শেষ করি। তো এই 5টা পার্টের প্রত্যেকটা পার্টই খুব গুরুত্বপূর্ণ। আর একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই যারা লোকাল জার্নালিস্ট আছেন, এইসব বিভিন্ন ভাই ব্রাদার যারা আছেন, তারা মূলত আমাদের এইসব ভিডিওগুলোর বেসিসে নিউজ করেন, তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে যারা এখানে গেস্ট হিসেবে আসেন তাদের বিস্তারিত ঠিকানা এখানে তুলে দেওয়া থাকে। তো আপনারা যদি রিপোর্ট করতে চান, আপনারা দয়া করে সেই ঠিকানায় গিয়ে তাদের সঙ্গে কথা বলুন, অন স্পটে গিয়ে কথা বলুন, কথা বলে তারপরে রিপোর্টটা করুন। শুধুমাত্র আমাদের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তাদেরকে ফোন করে একটু জেনে রিপোর্টটা করাটা উচিত হবে না। তার চেয়ে বরং আপনারা যেহেতু ঠিকানা আমরা ডিটেল বলে দিই, যারা লোকাল সাংবাদিক আছেন ওই এলাকায় যাবেন, গিয়ে দেখবেন, ছবি তুলবেন এবং ভিডিও করবেন, করে আপনারা রিপোর্ট করুন। আর একটা বিষয়ে বিশেষ অনুরোধ থাকবে, সেটা হলো যে ক্রেডিট চাই না, ডেফিনেটলি না। স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেডের প্রপার্টি এগুলা, এবং স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেডের নাম যদি না নেন, আর জে কে ব্রিয়ার নাম যদি না নেন, বা আমাদের কারোরই যদি নাম না নেন, কোনো সমস্যা নাই, কিন্তু ভুলভাল ইনফরমেশন দিয়েন না, এটাই হচ্ছে বিনীত অনুরোধ। আপনারা ক্রেডিট দেওয়ার মালিক তো আল্লাহ, সো এটা নিয়ে মোটেও আমি বোধান না। মূল কথা হচ্ছে এটা একটা খুবই ভালো সামাজিক কাজ হচ্ছে। ক্রেডিট না দেন কোনো সমস্যা নাই, কিন্তু দয়া করে মানে রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভুলভাল ইনফরমেশন দিয়েন না। বিশেষ করে লাস্ট টাইম অনেক ভুল ইনফরমেশন এসছে। তো অনেক বড় একটা ইন্ট্রো হয়ে গেল, ঠিক আছে, চলেন আমরা এবার ফেন্সি এবং ফেন্সির পরিবার থেকে কে এসছে, যেখানে ফেন্সি বড় হয়েছে তাদের সঙ্গে একটু কথা বলি, তারপর ইনশাল্লাহ আমরা থার্ড পার্টে যাব। ওকে, আসসালামু আলাইকুম। ভালো আছেন না? তো কি নাম দিয়েছিল ভাই আপনার? আমার নাম মামুন। মামুন, আপনি হচ্ছেন ফেন্সির হাজবেন্ড? জি। আচ্ছা, আপনার সঙ্গে একটু পরে কথা বলি। এটা আপনার ছেলে? জি। একটাই সন্তান না? জি। হাই, কি নাম তোমার বাবা? মাহির বয়স কত? 6 বছর চলতেছে। আচ্ছা, ঠিক আছে। তো ফেন্সির কি অবস্থা আপনার, কেমন আছেন বলেন, সবকিছু মিলায়। আপনি এই চেয়ারটাতে আসেন, আমি লাইট ভালো পাবো। এই চেয়ারটাতে বসেন। হ্যাঁ, মানে আমাকে একটু বলেন কবে নাগাদ জানছেন, কি অবস্থা, একটু বিস্তারিত বলেন আমাকে। মানে কখন আপনার কাছে ফোন গেল যে আমাদের এরকম একটা ক্লুজ পাওয়া গেছে, বা কি অবস্থা, একটু খুলে বলেন তো। না, একদম এক্সাক্ট তারিখ লাগবে না, যেদিন আমরা ভিডিওটা প্রচার করছি কয়দিন পরে পাইছেন, বা তখনই পাইছেন কিনা। তখনই পাইছেন। কিন্তু আমি শুনছি যে একটা ব্যাপার মহিউদ্দিন, সেটা হলো যে সম্ভবত হাজবেন্ড জানছে, কিন্তু উনি চাচ্ছিলেন যে প্রথম অবস্থা ওনাকে না জানায়, তারপরে ঘটনা কি ভাই বলেন তো, আপনি জানেন না কেন? আমি আপনাদের ভিডিও গুলো দেখি তো মানে এক্সাইটেড হয়ে যায়, কিংবা তারা আসলে যোগাযোগ করে ফেলে কোনো ক্রমে। আচ্ছা, তো আমি দেখেছি যে মানে এগুলো আসলে ঠিক না, এজন্য আমি আমার ওয়াইফকে বলতে চাইনি।
মানে আপনি তারপর জানাইছেন কবে ওকে? ভাইয়া ভাইয়া আমি বলার বলেছি, পরে উনিও বলেন নাই। ও আপনিও বলেন নাই? জি। তুমি কবে জানাইছো তারপরে ওনাকে? মানে সময় নিছো বেশি দিন নাকি? না না না, তো পরে আমি তো তোমাকে বললাম যে না, এটা ঠিক হচ্ছে না। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি বলেছেন কিনা, বলেছেন না, তাই আমি বললাম যে তাহলে ওনাকে ফোনটা দেন, আমি বলে দিই, সাথে সাথে আমি বলে দিয়েছি। ও তারপরে আবার 1 ঘন্টা পরে তুমি বলে দিয়েছো? তারপরে জানার পরে আমি তো অসুস্থ হয়ে গেছিলাম, পরে অসুস্থ ছিলাম। অসুস্থ বলতে? খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। খাওয়া দাওয়া বন্ধ? হ্যাঁ, শোনার পর থেকে এখন কেন? পর্যন্ত একই অবস্থা। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন কেন? তাহলে ঈদ ভালো যায় নাই নাকি? না, ঈদের আগে দিতে পারলে তো খুবই ভালো হইতো। জি জি জি, খাওয়া দাওয়া ও আর বন্ধ না? কি খবরটা মানে কয়েক ঘন্টার ভিতরে আর কি ঘটনাটা আর কি হ্যাঁ। প্রকাশ হয়। আচ্ছা। আমিও দেখেছি। হুম। তো দেখার পরে ভাইয়ের সাথে কথা হইলো, ভাইয়া আসলে আগে আমাকে নক করছে, তো উনি বললো যে মানে কিছু কথা বলছে যে একে চিনে, এরকম কোন প্রশ্ন আমার কাছে আসছে। আমি কই দূর চেনে, এটা কি আর হবে। পরবর্তীতে যে এটা এত কিছু হয়ে গেছে এটা আসলে আমার জানা ছিল না। আচ্ছা, এত কিছু জায়গাতে আমরাও জানি না আসলে কত কিছু হয়েছে। এটা আলটিমেটলি মহিউদ্দিন কথা বলছে, আমার সাথে তো কথা হয় নাই। মহিউদ্দিনকে আপনারা চিনে রাখেন, ওকে প্রত্যেকটা ভিডিওতে দেখা যাচ্ছে। ও আমার এখন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, ওই আপনাদের সঙ্গে বিস্তারিত কথাবার্তা বলে। তো আরিফ ভাই তো বোধহয় আর পার্টি নিয়ে এসে নিচে অপেক্ষা করতেছে। তো কি মনে হয় আপনার ফ্যামিলি পাইতে পারি আমরা? আমাদের তো কাজের ধরন সম্পর্কে জানা আছে, আপনার কি মনে হচ্ছে? পুরোটাই আল্লাহর ইচ্ছা আপনাদের। এখন আচ্ছা, হ্যাঁ জি, আরেকটা কথা, শিওর শিওর প্লিজ। যে ভাইয়া ও একটা জায়গার নাম বলতো যেটা হচ্ছে মাদারীপুর, কিন্তু হ্যাঁ। মাদারীপুরে আমি হাইসে উড়াই দিতাম যে মাদারীপুর, আবার মাদারীপুর এখানে, ওখানে বর্ডার আছে থেকে। আচ্ছা, কিন্তু পার্শ্ববর্তী গ্রাম ওর মনে পড়ছে যে মাদারি নামে একটা গ্রাম আছে। মাদারি নামে একটা গ্রাম আছে, পার্শ্ববর্তী গ্রাম। আচ্ছা। হ্যাঁ, যে ছেলেটা বলছে যে আমি চিনি, ওই ছেলেটা মানে ওই গ্রামে, মানে পাশের গ্রামে। আপনার কি কারোর সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে বা না। কথাবার্তা বলছেন না, কার সাথে যোগাযোগ? নাকি? যে বললেন যে একটা ছেলে বলছে আপনি চেনেন, ওই এটা যে কি? যে মোবাইল মানে ফোনে আর কি। আচ্ছা, ফোনে আর- ফোনে আপনি কত পর্যন্ত আগাইছেন এটা আমাকে বলেন। আমি কমেন্ট গুলো দেখেছি ভাইয়া। আচ্ছা, আমি দেখার পর comment- কথা বলছিলেন ওই ছেলের সঙ্গে? না 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 না, কোনো যোগাযোগ, কোনো বিষয়, কোনো কথা হয়নি। আচ্ছা। আমি শুধু কমেন্ট গুলো দেখে যাচ্ছিলাম, আচ্ছা। মানে যেভাবে কথাগুলো হয়েছে এটা আর কি আমি দেখে Okay. গেছি, তখনই আমি কনফার্ম। Okay, ইনশাআল্লাহ। আজকে কে আসতেছে ওনার? যতটুকু জানো যে আমি ওনার বলছি। মা আর বোন আর আচ্ছা। বোনের হাজবেন্ড আসতেছে। ওকে, সো আপনি তো জানতেনই যে আপনার মা সেকেন্ড ওয়াইফ ছিল। হ্যাঁ। তো মাই হচ্ছে বড় ফ্যাক্ট, আমি যতদূর জানি। তো যিনি দাবি করতেছেন আপনার মা, তিনি আসতেছেন। তারপরে তো আমরা সামনাসামনি কি হয় না হয় সেটা তো বাকি ভিডিওর মতোই হবে ইনশাআল্লাহ। তুমি কি জানো তোমার কে আসতেছে? তো ব্যাগের মধ্যে কি টাকা পয়সা খুঁজে খুলে খুঁজে বের করতেছে নাকি? আসবে তো আপনাকে আমরা স্টুডিওতে নিব ইনশাআল্লাহ। আর বাকি পার্টি যারা আসছে ওদের সঙ্গে কথা বলে তারপরে হচ্ছে হলো আমরা ফেস টু ফেস যেটা করব। তো আপনার ওয়াইফকে আমরা স্টুডিওতে নিই। জি চলো। বসেন। আপনার কি মাকে দেখলে চেনার সম্ভাবনা আছে কোনো? মানে মায়ের ফেস মনে আছে এরকম কোনো কিছু? তো জানি না চিনো কিনা। একটা মিনিট, মানে একদমই কিছু মনে নাই? চিনতে পারি, মানে মনে তো নেই ছোটবেলায়। আচ্ছা, মানে কারো চেহারাই মনে নাই? না। কারো চেহারাই মনে নাই, ঠিক আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অপেক্ষা করতেছি আরিফ ভাই সহ ফ্যান্সির যারা ফ্যামিলি আছে তারা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। চলে আসছে। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আপনি আসছেন? বসেন। আসসালাম। এখানে এ পাশে চলে আসেন। আচ্ছা, আমি একটু কথা বলি। উনি সম্ভবত মা না? একটু মাস্কটা নামাতে হবে তো দেখেন। আর উনি উনি আপনি বোন, মানে আপনার 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 মেয়ে। এটা কি পরবর্তী বিয়ে নাকি ওই ওনার ঘরে থাকা অবস্থাতেই? ওনার ঘরে থাকা না, একই একই বাবার সন্তান? এরা দুই বোন কি একই বাবার সন্তান? একই বাবার সন্তান। আচ্ছা, এটা আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি, আমি একটু জন্য জিজ্ঞেস করতেছিলাম। আপনার পরিচয়টা একটু প্রথমে নিই। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ বাবুল সরকার। বাবুল সরকার, হ্যাঁ। জি, পুলিশে আছি, এখানে ডিসি অফিসে আছি, বুঝছেন।
পুলিশে চাকরি করেন আপনি, এনাদের সঙ্গে কি হয় আপনার সম্পর্ক? এমনি আমার নানি হয়, সম্পর্কে সম্পর্কে আমার নানি, আচ্ছা, ইনি আমার আন্টি হয়। সম্পর্কে আন্টি হয়। বাবুল ভাই আপনার নাম না? এনাদেরকে সহযোগিতা করেছেন। আচ্ছা, আপনার পরিচয়টা নিয়ে একটু ওর হাত থেকে নিয়ে নাও। আমি ফেরদৌসির হাজবেন্ড, ফেরদৌসের হাজবেন্ড। কি নাম আপনার? নাম ভালো করে নাম। মোহাম্মদ নাসিম। নাসিম। কি করেন আপনি? আমি রিক্সা গান শ্রমিক অফিসের একজন সদস্য। আচ্ছা, ঠিক আছে। তা ছোট বাচ্চা তো একটু ডিস্টার্ব করবে, কিছু করার নাই, আমরা একটু মেনে নিব, সমস্যা নেই। আপনার নামটা একটু বলেন। ফেরদৌসি। আপনি হচ্ছেন ফেন্সি বোন, চেহারার মধ্যে মিল আছে মাশাআল্লাহ। তো ও ছোট না বড়? এই ফেন্সি এই মেজো। কয় মেয়ে ছিল? 3 মেয়ে ছিল। আপনার নাম? আমার নাম রাবিয়া। রাবিয়া। আপনার নামই মনে রাখতে পারে না এগো, তাই না? আচ্ছা, তো ওরা 3 বোনের মধ্যে কি ফেন্সির অবস্থান কততম ছিল? তখন 6-7 বছর বয়স ছিল। 6 থেকে 7 বছর বয়স ছিল। একটা কাজ করো, ওকে নিয়ে পাশে নিয়ে যাও, নিয়ে বসো, অথবা আপনি ওকে নিয়ে যান, নিয়ে একটু ম্যানেজ করেন, পাশে নিয়ে যান। ঠিক আছে, লিখো। তো একটু বলেন আমাকে, আপনার জামাইয়ের নাম কি? কোন জামাই? মানে আপনার জামাইয়ের হাজবেন্ডের নাম কি? জহিরউদ্দিন। জহিরউদ্দিন। আচ্ছা, বড় যিনি ছিলেন মানে আপনার? আমার বড় সতীন। হ্যাঁ, ওনার নাম কি? মালেকা। মালিকা। আচ্ছা, ও কিভাবে ঢাকায় আসছিল? ও ঢাকায় আসছিল, আমার মামি আমার ভাবি নিয়ে আসছিল। ভাবি? ঢাকায় আমার ভাবি নিয়ে আসে, এক আত্মীয়র বাসায় নিয়ে আনছে। হ্যাঁ। নিয়ে আসার পরে ঢাকায় নিয়ে আনছে, নিয়ে আসার পরে হাতে গেছে ঢাকাতে। ওখান থেকে হারাই গেছে, আর পাইনি। আচ্ছা, অনেক খোঁজাখুঁজি করছি, আচ্ছা, পাইনি। ওই আচ্ছা, পর্যন্ত আসি। আচ্ছা। মালিকা বড় মা, উনি কি আর বিয়ে করছে নাকি দুইজনই? এই দুইজনই। দুইজনই। হ্যাঁ। আপনার কি এখনো সংসার আছে না, সঙ্গে আলাদা হয়ে গেছে? সেখানে আমি আলাদা হয়েছি, এখন যাই না আমি। এর পরবর্তী কি আপনি আর বিয়ে শাদী করছেন না? হ্যাঁ, পরে না কি আর না বিয়ে শাদী না, করছেন? ওই মেয়ে দুইটা থাকার পর, ওই মেয়ে 3টে থাকার পর আমি আর বিয়ে শাদী করি নাই, ওইভাবেই আছি। আচ্ছা, 3 মেয়ে, তার মানে 2 মেয়ে আপনার সাথে আছে, এক মেয়ে এক হারাই মেয়ে গেছে। সাতায় আরেক আছে, মেয়ে এক কোথায়? মেয়ে হারাইছে। আরেক মেয়ে? আরেক মেয়ে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। ও কি সবার বড়? বড় না, নাকি? ও ছোট, সবাই বড়। বড় ফেন্সি হারাই গেছে। ফেন্সি। আপনি মেজো তারপরে আর মেজো। সবার ছোট। আচ্ছা, কিন্তু নিজের বোনের কথা কি বলতে পারছিল? না, পারে নাই। শুধু বলছিল যে মালিকার বোধহয় 2টা না 3টা মেয়ে আছে, তাদের বিয়ে হয়ে গেছিল। হ্যাঁ, তাদের বিয়ে। ওনার মেয়ের আপনাকে কি বলে ডাকতো? খালা বলে ডাক। খালা বলে ডাকতো। এটা এখানে ঠিক আছে। বাবা কৃষক ছিল না? হ্যাঁ, কৃষক। চন্দ্রদিঘি কাহিনীটা কি? হ্যাঁ, চন্নাডিগি। চন্নাডিগি বলে চন্নাডিগি বোটার এলাকার, মানে আমার বাড়ির সাথে নাগানো বোটার। আচ্ছা, এটা কি ইন্ডিয়ার পার্শ্ববর্তী? হ্যাঁ। জেলা কোনটা এটা? জেলা আমাদের জেলা ঠাকুরগাঁ। ঠাকুরগাঁ। আচ্ছা, মানে আপনি কি ভিডিওটা দেখছেন? আমি দেখছি ভিডিও। দেখার পরে কি মনে হয় যে ফেন্সি নাদেরই আমি এটা মনে করি এই কারণে ওই ফ্যান্সি এবং হচ্ছে ফেরদৌসির ফেস একবার বহু মিল আছে। সেটা তো অন্য জিনিস। আমরা ফেস যদি মিল না থাকতো তাহলে কি করতাম? তারপরে আবার হচ্ছে আপনার ঠিকানা ঠিক আছে, হ্যাঁ, গ্রামের এটাই নাম মূল ঠিক কথা। আছে, চন্দ্রাডিগি গ্রামের নাম তো ঠিক আপনার আছে। মেয়ে কি এরকম ছিল যে ইন্ডিয়াতে এরকম ছোটবেলার কোনো বান্ধবী টান্ধবী ছিল, একসাথে আসতো, খেলাধুলা করতো? হ্যাঁ, হ্যাঁ, ছিল হ্যাঁ। আপনাদের সাথে? একদিন হঠাৎ করে ওর বান্ধবী নিয়ে গেছে, আমি জানি না, সেই খুঁজে বেড়াইতেছি, নাই নাই উধাও হয়েছে, খুঁজে বেড়াইতেছি। তারপর দেখতেছি ইন্ডিয়া থেকে ওর বান্ধবী শুধু আসতেছে। আচ্ছা, আচ্ছা, একদম পাশাপাশি ইন্ডিয়া? হ্যাঁ, একটা পাশে। এখনো এরকম আছে? হ্যাঁ, border এখন এখন? তার কাটা করছে। তার কাটা করে দিয়েছে। হ্যাঁ, এখন মানুষ যাইতে পারে না, তো এখন তার কাটা করছে। চন্নাদিঘি। এই চন্নাদিঘি কি বাংলাদেশের মধ্যে পড়ছে? হ্যাঁ, বাংলাদেশের মধ্যেই করছে, মানে মাঝখানে। পাশাপাশি কি কোনো গ্রাম আছে যেটার নাম হচ্ছে মাদারি? হ্যাঁ, মাদারি, মাদারি। মাদারি নামে একটা গ্রাম আছে, আমরা যেটা যেখানে বাড়ি করছি না, এখানে চন্নাদিঘি মাঝখানে পুকুর, বড় পুকুর, তার চারিদিক দিয়ে বাড়ি। আচ্ছা, তো মাদারি নামের কথা নতুন আজকে আমাকে বললো। হ্যাঁ, মাদারি। এটা হচ্ছে বিষয়। আপনারা বসেন, আমি একটু আরিফ ভাইয়ের সাথে একটু কথা বলছি। আরিফ ভাই, কিভাবে খোঁজটা পাওয়া গেল এনাদের একটু বলেন। আসসালামু আলাইকুম। খোঁজ পাওয়া গেছে ভাইয়া হচ্ছে একজন হামিদুর সোহেল ওনার নাম। ওই ভদ্রলোক হচ্ছে উনি কলেজে প্রফেসর। আচ্ছা, মানে দিনাজপুর কলেজের প্রফেসর। ওকে। তো উনি ফোন দিয়ে মানে আমার আইডিতে টেক্সট করছে, টেক্সট করে বলতেছে প্রথম 5 মিনিটে বলতেছে আরিফ ভাই ফেন্সিসটা আমার পাশে। আচ্ছা, তো পরবর্তীতে উনি আমাকে একটা যোগাযোগ কি নাম বললো? ওনার নাম হচ্ছে হামিদুর সোহেল। হামিদুর সোহেল। জি। হামিদুর সোহেল কি আপনারা চেনেন? না, চেনেন না। আচ্ছা, চেনে না, কারণ উনি তো বাইরে থাকে। আচ্ছা, মানে ওই গ্রামে বাড়ি, চন্দ্রদিঘিতে বাড়ি। জি জি, চন্দ্রদিঘিতে বাড়ি। উনি আবার দিনাজপুর কলেজ, সরকারি কলেজের প্রফেসর। আচ্ছা, তো উনি আমার আরেকটা নাম্বার দেয়। এই ভদ্র মহিলা যাদের বাড়িতে দীর্ঘ অনেক বছর কাজ করছে, ওনার নাম হচ্ছে মিঠুন চৌধুরী। মিঠুন চৌধুরী। হ্যাঁ, মিঠুন চৌধুরীর বাড়ি থেকে আপনি কাজ করছিলেন? মিঠুন চৌধুরী বাড়ি। আমি বুঝি নাই, ক্লুটা বলেন আবার। মিঠুন চৌধুরীর যে বাড়িতে মানে উনি কাজ করছে। ফেন্সি আপু ছোটবেলা নাকি ওনাদের বাড়িতে ছিল। এর কি মনে আছে মিঠুন চৌধুরী নামে কেউ ছিল? মিঠুন চৌধুরী, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উনি কনফিউজ। আমি আরেকটু আগাতে চাই, তারপর হ্যাঁ, মিঠুন চৌধুরী ওনার সাথে আবার কথা হয়। উনি আবার এই যে ফেন্সি আপুর পাশের বাড়ি লোক, উনি আবার পাশের বাড়ি। আচ্ছা, একই গ্রামের বাড়ি। ওকে। তো মিঠুন চৌধুরীর সাথে আমি কথা বলি, তো উনি বলে যে ভাই ঠিক আছে, এটা 100% সবকিছু মিলে গেছে। তো উনি আবার আমার ওই বাবার সাথে কথা বলে। আপনার বাবা মানে ওই ফেন্সির বাবা। ফেন্সি বাবার সাথে কথা ফেন্সির বাবার সাথে কথা বলে দিল।
কিন্তু ফেন্সির বাবা কোনোভাবেই মানে মানে শিকার যায় না, শিকার যায় না। মেয়ে হারাইছে, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, এইরকম বলে কি কয় না আমার মেয়ে হারায়নি এরকম। আচ্ছা, এটা কারণটা হচ্ছে আমি বলি, কারণটা হচ্ছে উনি এই যে মানে যে ভদ্রলোক প্রফেসর ছিলেন, হুম, উনি মানে একটু প্যান্ট শার্ট ইন করে গেছে। ও দেখে ভয় পেয়ে গেছে। জি জি জি, মনে করছে উনি ডিবির লোক বা আচ্ছা। কোনো প্রশাসনের লোক, এরকম একটা দেখে ভয় পেয়েছে। আচ্ছা, তো পরবর্তীতে আমাকে ওখান থেকে এক ভদ্রলোক নক করে, নাম হচ্ছে এনামুল। হ্যাঁ, এনামুল ভাইয়া হচ্ছে এই আন্টিরও নাম্বার দেয় এবং এই ফেরদৌসী চেনেন আপনারা? আমার বাড়ির পাশে। জি এনামুলকে চেনেন? আচ্ছা, তো এনামুলের সাথে যোগাযোগ হয় আপনার কিভাবে? ওই ওই ইয়ে ভাইয়া যোগাযোগ করে দেয়। ওই আগে যে প্রফেসর ভাই, জি প্রফেসর ভাই যোগাযোগ করে দেয়। আচ্ছা, হ্যাঁ, তারপর? এবং ওনারাও এই ভিডিওগুলো দেখে। আচ্ছা, তারপরে আমার একজন ফ্রেন্ড লিস্টে আছে, ওনার নাম হচ্ছে রিজাউল ইসলাম রিপন। হুম, উনিও আবার এনাদের মানে পাশের বাড়ির লোক। আচ্ছা, তার মানে এদের সঙ্গে যোগাযোগ হওয়ার পর এনারা দেখছে। হ্যাঁ। ফার্স্ট ভিডিওটা কিভাবে দেখছেন আন্টি একটু বলেন তো? আপনি একটু কষ্ট করে এই পাশে আসেন তো, ওনার একটু আমার একটু ইয়ে লাগছে। আন্টি আপনি এখানে আসেন, তাহলে আমি একটু লাইভটা ভালো পাবো। বসেন। আপনি আপনি খবরটা পেলেন কিভাবে, এটা আমাকে একটু আমি বলেন। খবরটা পাইছি, আমি বাড়ি থেকে আমাকে ফোন করছে হ্যাঁ, আমার হাজবেন্ড। হুম, ফোন করে বলতেছে এই ব্যাপার, মানে ঢাকায় যে ফ্রেন্ডশিপটা পাওয়া গেছে এই অনুষ্ঠানে হুম, দেখাইতেছে, এই অনুষ্ঠানে উদ্বোধন করছে। হুম। তারপর ওই ওই ইয়েটা আমি দেখলাম, হুম, হুম। ওই ভিডিওটা? ভিডিওটা দেখলাম, দেখার পরে সবই মিলতেছে, ওটাই আমার মেয়ে, সবই মিলতেছে। তারপর আমি ওখান থেকে ওর বাবা, তারপর করলাম ওর বাবা আসবে না, আসবে না। তারপর আমি বলছি আমার মেয়ে যখন আমাকে তো দায়িত্ব, তবে আমাকেই করতে হবে। ওকে, তার মানে আপনি আপনার জামাই, আপনি আমার আচ্ছা জামাই বড় অনেক কনফিউজ, আপনার বরের কাছ থেকে আপনি জানছেন, আপনার হাজবেন্ডের কাছ থেকে প্রথম জানছেন ভিডিওটার হ্যাঁ, ব্যাপারে, হ্যাঁ। জেনে আপনি ভিডিওটা দেখছেন, হ্যাঁ। দেখার পর আপনি নিশ্চিত হয়েছেন যে এটা আপনার মেয়ে, হ্যাঁ, জি। একদম 100% কনফার্ম। 100% সব মিলে যাইতেছে, চেহারাও মিলতেছে। আচ্ছা, তাহলে এটা আপনি কনফার্ম। এখন আপনার মেয়ে আপনাকে চেনে কিনা, আপনার মেয়ে আপনার কাছে যাইতে চায় কিনা, দেখি চিনবা, রাজি হয় কিনা? চিনবেই। আচ্ছা, সেটাই কথা। আপনার মেয়ে আছে আমাদের অফিসে, স্টুডিওতে আছে, আমরা নিব একটু পরে আপনাকে। যদি রাজি হয়, সবকিছু ঠিক থাকে, তাহলে আমরা বলবো যে আপনার মেয়েকে আপনি নিতে পারবেন, উনি যদি রাজি হয়। ঠিক আছে? ঠিক আছে। ওরা দুজন মিলে খেলা শুরু করে দিচ্ছে। চিনো এটা কি হয়? কে বলো তো? হ্যাঁ, জানতাম আগে, তুমি আগে তুমি জানতে কি হয় তোমার? হ্যাঁ, তুমি আগে দেখেছো একে? কোথায় দেখেছো? হ্যাঁ, যাই হোক, এদের দুজনের বন্ধুত্ব হয়ে গেছে, এরা এখন খেলবে, এরা খেলতে থাকুক, আমরা বাকি পার্টটুকু শেষ করি। হ্যাঁ, ওই ইয়েটা দিয়ে দেন, রলটা দিয়ে দেন। সো ফেন্সি, আমরা এবার হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা 4 নাম্বার পার্ট, সেটা করব। তার আগে ফেন্সি, আমি একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার নিজের মায়ের পেটের আর কোনো বোন কি ছিল, যাদের কথা আপনি কিন্তু এখানে বলেন নাই? না না, আমি জানি না। আপনি জানেন না? না। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ওকে, এখানে আমি 4 নাম্বার পার্টটা শুরু করার আগে আপনাকে একটা কথা বলি, সেটা হলো যে কোনো প্রকার মানে ইয়ে হওয়ার দরকার নেই, আপনার ভেতর থেকে যা আসবে সেটাই। আপনার কোনো প্রশ্ন করতে ইচ্ছা করলে, আপনার আরো কিছু জানতে ইচ্ছে করলে, আপনি সবকিছু জেনে জুনে যদি একসেপ্ট করেন, তাহলেই, একসেপ্ট না করলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিভাবে কিভাবে খুঁজে নিয়ে এসেছি, কিভাবে কিভাবে হয়েছে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বিস্তারিত ভিডিওতে রেখেছি, আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তার আগে আমাকে একটু বলেন, আপনার বর্তমান বয়স কত আনুমানিক? সেটা তো আমি বলতে পারবো না। বলতে পারবেন না? আপনি কয় বছর বয়সে হারিয়েছিলেন আনুমানিক তখন? সেটাও জানি না আমি। জানেন না? আপনার মার কাছ থেকে জিজ্ঞেস করলে হয়তো বা কিছুটা বের করা যাবে যে কত সালের দিকে কিভাবে হারাইছিল। তো ঠিক আছে, আমি যিনি আপনাকে মা দাবি করছেন তাকে নিয়ে আসি। কেমন লাগছে? আমি যেদিন শুনছি সেদিন থেকে আমি বললাম না যে অসুস্থ হয়ে পড়ে গেছি আমি, যে এই অবস্থা। আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ, দেখা যাক কি হয়। ওকে, স্ট্যান্ড বাই থাকেন। ওনাকে পাঠান, মাকে পাঠান, শুধু মা আসেন, ব্যাগটাকে রেখে আসেন, ব্যাগ মোবাইল সমস্ত কিছু রেখে আসেন। আসেন, দেখেন তো চেনে কিনা। হ্যাঁ, এটাই আমার মা। নিজের সন্তান বলে চিনতে পারবে না, এটাই আমার মা।
অনেক আমি অনেক কষ্ট করেছি মা। অনেক মানুষের লাগতো আগে একটু বসেন, বসেন, মেয়ের পাশে বসেন। আলহামদুলিল্লাহ। জানেন ভাইয়া, যখন আমি অসুস্থ হয়ে পড়তাম তখন শুধু আল্লাহর কাছে একটাই কথা বলতাম যে আমি মরার আগে যেন আমার মার একবার দেখতে পারি। মেয়েটা হারার পর অনেক খোঁজাখুঁজি, অনেক টাকা পয়সা শেষ করছি, পাই নাই। তো আমি লাস্ট টাইমে ঢাকা আসলাম, ঢাকা এসে বসবাস করলাম মেয়ের জন্য। কেউ বলতে পারে না আমার মেয়ের কথা। খালি তো এই যে প্রত্যেক বছর ঈদ যায় ভাইয়া, আমি কোনোদিন নতুন জামা কাপড় পরি না শুধু আমার মার জন্য। সবাই বাসায় যায়, সবাই মার কাছে যায়, কিন্তু আমি অনেক কাঁদি, প্রতি রাতে কাঁদি। আমার হাজবেন্ড বলে প্রতি রাত্রে আমি কাঁদি, যাওয়ার পরও কাঁদি। খালি নামাজ পড়ছি আল্লাহর কাছে, তো আল্লাহ তুই যদি আমার সন্তান হয়ে থাকে, যদি আমার দুধ ধারণ করে থাকে, একবার না একবার আমি দেখা দেশ, আমার মিলাই দেশ। আমার কাছে এই কামনা করছি দিন যায়। কথা বলেন না আপনার মেয়ের সঙ্গে, পরে আমি কথা বলবো, সমস্যা নেই। আল্লাহু আকবার। আপনি এটা খুলে যে উপকার করছেন ভাইয়া, আপনার জন্য আমি সারা জীবন দোয়া করবো যতদিন বেঁচে থাকি। আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য যে আমি এরকম একটা কিছু করতে পারছি। আমি আসলে প্ল্যান করে করিনি, আপনার হুট জন্য করে হয়ে আজকে গেছে। আমার মারে আমি খুঁজে পারছি, নাহলে আমি জীবনে কল্পনা করে নিয়ে যে আমি পাবো। না না, আমার জন্য পান নাই, সবই আল্লাহর ইশারা। তারপরে তো আমরা আপনি জাস্ট চেষ্টা উচিলা, করি। একজন তো উচিলা থাকে। কিন্তু আপনি তো বলতেছিলেন যে আপনি মারে দেখলে চিনবেন না, দেখেই চিনলেন কিভাবে? আমি তো জানি না ভাইয়া, আমি এতটুকু বুঝতে পারিনি যে আমি চিনবো কি চিনবো না। দেখি মায়ের কথা মনে পড়ে গেছে, বা না কিভাবে চিনলেন তাহলে? দেখেই বলে আমার বলি। মার চেহারা দেখে আমি চিনে গেছি। আলহামদুলিল্লাহ। আমার মারে আমি প্রতি রাতে স্বপ্ন দেখতাম। আমি ওরে চলে ওরে আপনি গেছি। কত বছর বয়সে হারাইছিলেন? 6-7 বছর বয়স। 6-7 বছর বয়সে। 6-7 বছর। কত সালে হারাইছিলেন কাকি মনে আছে? ওটা তো আমার মনে নাই, মূর্খ মানুষ, মনে থাকে নাই। দেশের মানুষ আমি তো আরো মনে করেন যে মেয়েটা হারায় পাগল হয়ে গেছিলাম। রাস্তায় রাস্তায় খালি রাত্রে ভয় করি নাই, আপনার ভয় নাই যে আমি এই জায়গায় গেলে আমি ভয় পাবো। আমি রাস্তায় রাস্তায় রাত দিন ঘুরে বেড়াইছি পাগলের মতো, মানুষের টানে নিয়ে যা গোসল করা দিছে, খাওয়াই দিছে। জানেন, আমার এই কথাগুলো কেউ বলে নাই যে আমি রাস্তার মেয়ে, বা কেউ আজ পর্যন্ত কেউ বলে না, আল্লাহর রহমতে। তবে আমার জানেন উস্তে বলতো, আমার বলতো রাস্তার মেয়ে, জন্মে ঠিক নেই। তারপরে বলছে তোর মা তোরে ফেলাই থেকে গেছে, অনেক ভাবে অনেক আমার নেগেটিভ বিষয়গুলো না আনি আমরা। আপনি যে নামটা বলেছেন এখানে আমি আমার মিউট করে হাজবেন্ড দিই। বারবার বলে আমার শাশুড়ি গরিব হোক, তারপর আমি খুঁজে বের করবো। ওরাও বলতো ওর ভাইরা যে তোর তো শ্বশুর বাড়ি নাই, তুই যাবি কোথায়। ওরা অনেক কষ্ট দিচ্ছে ওর ভাইরা। তো আল্লাহ আমার সাথে মিলে দিছে এরকম একটা মানুষ, ওর জন্য সারা জীবন আল্লাহ বাঁচা রাখে। কাকি কি মনে হতো মেয়েরে পাবেন জীবনে কোনোদিন, এরকম মনে হইতো? মনে হইতো। আমি তো আল্লাহর কাছে সবসময় কান্দতাম, নামাজ পড়তাম, দোয়া করতাম, কান্দতাম যে আল্লাহ আমার সন্তান যদি হয় একবার না একবার আমি পাবোই। তারপর অনেক খোঁজাখুঁজি করছি, ঢাকায় এসে থাকলাম। আমি জানি না বাংলাদেশে এরকম কত মা আছে, আমি জানি না যে বাংলাদেশে এরকম কত সন্তান আছে যারা তাদের পরিবার বিচ্যুত হয়ে পরিবারে ফিরতে চায়। এই সংখ্যাটা কত বড় আমি জানি না, তবে এদের মনের সর্বোত্তম আকুতি হচ্ছে এটা। এবং সে আকুতি হয়তো আল্লাহ শুনেছেন, যে কারণে হয়তো এরকম একটা অনুষ্ঠানে জন্ম হয়েছে। আমি বারবার বলি, যখনই কথাগুলো বলি আমার নিজের সংকীর্ণতার কথা বলি। জি, আমরা ক্লুর বেসিসে কাজ করি, স্টোরি বেসিসে কাজ করি, বাট ইন মডার্ন টেকনোলজিতে ডিএনএর ব্যাপার আছে, যদি লিগ্যাল প্রসিডিউর মেনটেন করার কোনো ব্যাপার স্যাপার আছে, সেই জায়গাগুলোতে আমরা যেতে পারি না। আমাদের হাতে যদি সুযোগ থাকতো যে সবার ডিএনএ টেস্ট করা যায়, তাহলে আমরা খুব রেয়ার কিছু ক্লু নিয়েও আমরা কাজ করতাম। খুব রেয়ার কিছু ক্লু নিয়েও আমরা কাজ করতাম, হয়তো একটা কিছু মনে আছে ওটা নিয়েও আমরা কাজ করতাম। কিন্তু আমরা এই দুটো বিষয় করি না বা করতে পারি না, স্বপ্ন দেখতে। এবং আমরা উৎসাহ দেই যারা গেস্ট আসে তাদের করার জন্য।
তো ফেন্সি বড় মেয়ে ছিল, হ্যাঁ এটাই বড়। আর বাকি যে দুটো মেয়ের কথা আপনি বললেন ওদের বয়সের পার্থক্য কতটুকু? ওইটা পার্থক্য মানে 2 বছর। 2 বছর। 2 বছর যেটা আসছে এটা মেজো? এটা মেজো। এটা 2 বছর বয়স, আর ওইটা ছোট, একদম ছোট। ওইটা যখন ওইটা হাঁটে বেড়াইতো না, খালি থাপুত থুপুত করে হাঁটতো। এর নাম ছিল ফেন্সি, এর নাম ফেরদৌসি, ওর নাম কাকুলি। তো কাকি হারানোর পরে কি থানায় গেছিলেন, জিডি করছিলেন? কোতোয়ালি থানায় ওই যে যারা রাখছিল নিয়ে যায় দিনাজপুর, ওর বাপের বাসা, মানে যার বাসায় ছিল তার বাপের বাসা হলো দিনাজপুর। ওই নিছিল আমার কাছ থেকে, ওর আমার মামির কাছ থেকে ওর বাপ মাই নিছিল, নিয়ে ঢাকায় পাঠাইছে ওর মেয়ের বাসায়। তখন তা আমি তারপর ওর বাপ মার কাছে গেছি, যা কান্দাকাটি করে। ওর মা আমার কোনো মতে পাত্তা দেয় না, পরলোক মানুষ, কোনো মতে পাকা আপনার মেয়ে আমি নেই, আমরা জানি না। আমি খালি আমার পা ধরে কানতেছি, তবু ওরা স্বীকার হইতেছে না, বলতেছে না, কথা আপনার মেয়ে আমি জানি না, আমরা নেই, আমরা হলো জানি না, মানে আমাকে পাত্তাই দেয় না। আমি কান দিয়ে আমার পা ধরে, আমাকে পাত্তা দেয় না, আমাকে সারাই ওইদিকে করে দেয়। তখন আমি তখন আমরা ওইখানকার লোকজন নিয়ে দিনাজপুরের ওইখানকার 2-3 মুরব্বীর লোক নিয়ে তারপর থানায় আমি কেস করছিলাম ওনাদের নামে। কেস করে দিয়েছিলেন? হ্যাঁ, কেস করছিলাম। কেস করার মাধ্যমে নোটিশ করছিল, নোটিশের মাধ্যমে ওই মেয়েটা আনছিল, আসে তারপর স্বীকার খাইছে, কাছে হ্যাঁ আমরা নিছিলাম। নেওয়ার পরে আমার মেয়ের বাসায় ছিলাম, ওই মেয়ের বাসা থেকে হারাই গেছে ওইখানে। তারপর এখানে কেস ছিল, তারপর বড় লোক মানুষ টাকা খিলাইছে, খেলি টিলিয়ে তারপর আমাকে বলতেছে, উকিলে বলতেছে, কাছে রাবে আপনার মেয়ে তো হারাই গেছে, তারা নিছিল। আপনার উকিলও নিয়োগ দিয়েছিলেন? হ্যাঁ, ওখানকার উকিল ধরছিলাম। উকিলে বলতেছে রাবে আপনার মেয়ে হারাই গেছে, ওনারও তো ওনাদের বাড়ি থেকে হারাই গেছে, তাহলে এখন আর কি করবেন, এখন কেসটা করে দাও। এখন আর তোমার মেয়ে যদি, আমরা সবাই দোয়া করব, আপনার মেয়ে যদি দুনিয়ার বাসে থাকে একবার না একবার আপনার সাথে দেখা হবেই, আমরা সবাই দোয়া করবো। আপনার হারাইছিল কি ঢাকা থেকে? হ্যাঁ, ঢাকা থেকে হারাইছে। এই যে জায়গাটা থেকে হারাইছিল, এই হারাই যাওয়া জায়গাটার নাম হলো আব্দুল্লাহ বাগ মসজিদ, উত্তর বাড্ডা। হ্যাঁ, ওখানেই পাওয়া গেছিল। আপনি সারাদিন হাঁটাহাঁটি করছিলেন, আপনি যেটা বলছিলেন, পরে মসজিদে গিয়ে ওই জায়গাতেই পাওয়া গেছিল। তো ফেন্সি, প্রথম কথা হচ্ছে মাকে চিনছেন, এরপর আর কোনো কথাই থাকে না। তারপরেও আমরা যে কাজটা করছি সেটার একটা বর্ণনা আমি আপনাকে দিতে চাই। আপনি যে তথ্যগুলো বলছিলেন সেগুলো মিলে কিনে একটু দেখেন। পিতার নাম, মানে আপনার বরের নাম আরেকবার বলেন, আপনার মুখে শুনেন। জহিরুদ্দিন। আপনি জহিরি বলছিলেন। আচ্ছা, দেখেন মিলাই দেই আপনাকে। মামির সাথে ঢাকা বেড়াতে এসেছিলেন। মামির নাম কি ছিল মনে আছে? আমি জানি না কি নাম ছিল ওনার মামির, ভুলে গেছি। আপনি ভুলে গেছেন? আচ্ছা, আমি আমার বাবার বড় মেয়ে, দ্বিতীয় ঘরের বড় মেয়ে আপনি বলছিলেন। আপনার 3 বোন, এক বোন আসছে, আরেক বোন আসে নাই বাড়িতে। হ্যাঁ, এবং আপনি বড় মেয়ে। আপনার বাবা 2 বিয়ে করছে, সেটাও ঠিক আছে। আপনার মার নাম রাবে, আপনার মনে নাই, কিন্তু আপনার বড় মায়ের নাম মালেকা। ঠিক আছে। আচ্ছা, বড় মার 3 মেয়ে ছিল। হ্যাঁ, 4 মেয়ে। পরবর্তী আরেকটা হয়েছে? হ্যাঁ, আরেকটা হয়েছে। আচ্ছা, জানি না। এই হারার পর আরেকটা হয়েছে। দুজনের বিয়ে হয়েছিল, আর একজনের হয় নাই ওই সময়। না, ওই সময় আরেকজনকার হয়নি। হয় নাই। আচ্ছা, আপনাকে কি বলে ডাকতো ওই মেয়েরা? খালা বলে। হ্যাঁ, আচ্ছা, আপনার বাবা কৃষক ছিল? কৃষক ছিল ওই সময়। এখন কি করে? এখনো কৃষক? আচ্ছা, গ্রামের নাম আপনি বলছেন চন্দ্রদিঘি না চন্নাদিঘি? এটা আসলে কি জানো? চন্নাদিঘি। আপনি কিন্তু প্রথম দিকে ওরকমই বলছিলেন, পরে আমার কনফিউশন হচ্ছিল কি চুয়ান্নদিঘি না চন্নাদিঘি? চন্নাদিঘি। জেলা হচ্ছে ঠাকুরগাঁ। ঠাকুরগাঁ বিডিআর স্কুলে আমার ছোটবেলা কেটেছে। আমি বিডিআর স্কুলে পড়াশোনা করছি ক্লাস 3 পর্যন্ত। আচ্ছা, অর্ধেক বাংলাদেশ অর্ধেক ভারত। ওই পুকুরটা কি এখনো আছে? হ্যাঁ, এখনো আছে। এখন উচ্চগ্রাম করে দিয়েছে সরকারে। উচ্চগ্রাম করে দিয়েছে। আপনার বান্ধবীকে গিয়ে খুঁজেন যে আপনার বান্ধবী আছে কিনা। বান্ধবী বিয়ে হয়েছে, এখন থাকে ওখানে। গেলে আমি জানি ইন্ডিয়াতে প্রচুর লোক দেখে। গেছিলাম, আমার মা জানেন না তো। আমি ওই যে বলছিলাম না, আমরা খুঁজে বেড়াইতেছি। একে বলে গেছি এত বড় একটু, ওই 2 দুমকার থাকে। এক আমি বলে গেছি তো তোর আপুর ঘরে গোসল করাই দিয়ে 3 বোনে খাইয়ে নেন। কই আমি কাজে গেছি, মানুষের বাড়ি কাজে গেছি। আমি মেয়ে 3টে নিয়ে কাজ করে খাই। আর বাপ তো আমার দেখতে পারতো না, খালি মাইডাং করতো। মেয়ে 3টে হয়েছে আমার, কেন মাইডাং করতো, দেখতে পারতো না। তখন আমি মানুষের বাড়ি কাজ করে মেয়ে 3টে লালন পালন করি। তখন আমি কাজ করতে গেছি। আমাকে এমনও দিন গেছে, আমার স্বামী আমাকে দেখায় মাছ গোস্ত আনে খায়, দুধ আনে খায়, মাছ আনে খায়, গোস্ত আনে খায়। তখন আমার মেয়েরা যায় কাছে, তখন আমার মেয়ের দেখতে পারে না। যাই হোক, আমরা এই ভিডিওতে এত এই দুর্নামের বিষয়গুলো আনতে চাই না, কিন্তু তারপরও এটা একটা রিয়েল লাইফ স্টোরি। আমি আপনার বাবা পর্যন্ত আপনার বাবার সাথে প্রথম কথা হয়েছে, কিন্তু উনি প্রথমে অস্বীকার গেছে, তার সেও অস্বীকার গেছে। এবং তখন অস্বীকার যখন গেছে, তখন আমি বলছি তুই অস্বীকার করতে পারিস, কিন্তু আমি মা, আমার সন্তানকে আমি কোনোদিন অস্বীকার, যেখানে পাবো আমি সেইখানেই যাবো, আমি আমার মেয়ে কানতে। আল্লাহু আকবার। আমি এটা আগেও জানতাম যে আমার বাবা আমি আমার বাবার প্রতি কোনো নাই। যাই হোক, আমি ওই ভিডিওতে বলেছিলাম বোধহয় আপনাকে নিয়ে, ভদ্রলোক যিনি বাবা, তাকে নিয়ে বলেছিলাম একটা কথা, যে বাবার যে মেমোরিটা আছে সেটা উচিত। ভাই কি চায় সন্তানকে দুনিয়াতে নিয়ে আসছেন আপনি আমানতদার, আপনি জিম্মাদার।
তাকে আপনার যেভাবে হোক বড় করতে হবে, এটা হচ্ছে মূল কথা। যেভাবে হোক মানে খারাপ কথা না আমি বলতেছি, কারণ আপনি তো নিশ্চিন্তা ভাবনা করি তাকে দুনিয়াতে এনেছেন। আল্লাহ তো আপনাকে এমনি এমনি পাঠায়নি, আপনি চেয়েছিলেন বলে আল্লাহ আপনাকে দিয়েছে। তো এত বড় আমানত, এই এত বড় আমানতে যদি আপনি না পারেন, নিজের গায়ের রক্ত বিক্রি করে হলেও তো আপনার তাকে দেখার কথা। তো আমি বলেছিলাম লাস্টের দিকে ভিডিওতে যে ভাই যা বলেছে সেই মেমোরিটা আপনি সারা জীবনের জন্য ও পাশে থেকে দূর করে দেন। কি আমি তোমার বাবা, এতটুকুই তো দরকার, আর তো কিছু দরকার নেই। যাই হোক, আপনাকে আমরা আনতে পারি না এখানে, সেটা আমাদের জন্য কষ্টের বিষয়। তবে আমরা দোয়া করি যে যেই প্রবলেমটা আছে ওনারা যেটা বললেন সেটা যেন মিটে যায় আপনাদের মধ্যে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি এখন কোথায় থাকেন? ওই সংসারের সাথে নাকি আলাদা থাকেন? না, এখন আমরা মেয়েরা তো স্বামীর বাড়ি, একটা বিয়ে হয়েছে, ছোটটার বিয়ে হয়েছে ওই গাইবান্ধা, আচ্ছা, আর একটা বিয়ে হয়েছে জয়পুর, আচ্ছা, এইটার বাড়ি যেটা আলছে, আচ্ছা, এটার বাড়ি জয়পুর। আচ্ছা, এখন আমি এই মেয়ের বাসায় ছিলাম, এই মেয়ের বাসায় থাকার পরে এখন আমি মেয়ের বাবার শ্বশুর শাশুড় আছে, মেয়ের এখন তো থাকা সম্ভব না। মানে জামাইয়ের সাথে থাকা হয় না, সুযোগ হয় না। জামাই তো মানুষের বাড়ির কাজ করতে দিবে না, জামাই কলে তোমার মানুষের বাড়ির কাজ করা লাগবে না, যতদিন আপনার বসায় খেলাবো আমি। এখন তোমার বয়স না, এই জামাই না, মানে আপনার নিজের জামাই কিন্তু কাজ করে না, এখন নিজের জামাই আমার কোনো সম্পর্ক নেই, যোগাযোগই নাই, কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই। কত বছর যোগাযোগ? এই মেয়েটা হারার পর থাকি, মেয়েটা হারার পর থেকে ওর সাথে আমি সম্পর্ক বাদ দিছি। আপনি পরবর্তীতে বিয়ে শাদী করেন নাই? না, এই তিনটা মেয়ের জন্য, এই তিনটা মেয়ে নিয়ে আমি আসি, মানুষের বাড়ি কাজ করে খাইতাম, মেয়ের বাড়ি কাজ করে এই মেয়ে দুটো বিয়ে দিছি, কাজ কাম করে। এই জন্য বলা হয় যে মা হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রহমত। আলহামদুলিল্লাহ, যারা মা পাইছেন চেষ্টা করেন সেবা করার জন্য। এই প্রমাণ আসলে বহুবার আসছে এই অনুষ্ঠানে, বহুবার বহু রকম ভাবে আসছে। বাবা আসেনি, মা আসছে, এমনকি সৎ মা পর্যন্ত চলে আসছে। সৎ মাকে আমি জিজ্ঞেস করতেছি আপনার তো আপন না? আমার আপন ছেলে আছে, এরকম একটা লস্ট অ্যান্ড ফাউন্ড এরকম একটা এপিসোড আছে, অসাম। মানসিক ভাবে একটু দুর্বল ছিল, কিন্তু এটাই আমার ছেলে, এটাই আমার ছেলে, এবং ছেলেও জানে যে এটাই তার ছেলে, সৎ মা। যাই হোক, ভালো লাগলো। আর তাহলে আপনার মা আপনি স্বীকার করতেছেন, আপনার পরিবার এটা ফেন্সি, আর উনি তো আপনাকে স্বীকার করার জন্য এখানে আসছে। তাহলে আমরা বলতে পারি এটা সফল, আলহামদুলিল্লাহ। এখন বাকি যারা আসছে তাদের সঙ্গে আমরা মিলাই দিব, এবং আপনি আপনার সন্তানকে জামাইও পাইছেন, ছেলেও পাইছেন, ছেলে মানে নাতি পাইছেন। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলায় বাকি জীবন খুশি না? খুবই খুশি। আপনার ছেলে, ওই যে আপনার মেজো বোনের যে ছোট ছেলেটা, ওর নাম কি? ছোট ছেলে যে আসছে মেজো বোনের, আপনার নাতি কাউসার রাখছেন? ছোট ছেলেটা যে আসছে নাতির নাম কি? নাতি যে নাতির কথা বললেন, আহারে বাজে নাম, বলতে পারবে নাম ভুলে গেছেন? মাথার মধ্যে আঙ্কেল, আমার এই কয়দিন হাতে টেনশনে, যেদিন হাতে আমি ভিডিওটা দেখছি, আমার খাওয়া খাদ্য, আমার ঘুম হারাম হয়ে গেছে। আপনার মেয়েও তো একই অবস্থা, হারাম হয়ে গেছে। জানেন আমার চেহারা কেমন হয়েছে, দেখতেছেন না? আপনার মেয়েও একই অবস্থা। আমি সারা রাত ঘুমাই নাই, খালি কান্দিছি, সারা রাত বসে বসে কান্দি। ম্যাডাম বলতেছে কেন কান্দতেছেন আন্টি, আল্লাহ আপনি আপনার মিলাই দিবে। মেজো বোনের যে ছেলে ছোট, ও আসছে, ওদের সাথে খুব দুজন মিলে খুব আরাম করে খেলতেছে অফিসে। তো চলেন আমরা বাকি জনের যারা আছে তাদের সাথে মিট করেন। বসেন, এমন একটু বসা দেন কাকি, ফোনে একটু বসা দেন কাকি, বসেন, চেয়ারে বসেন। এটা আপনার বোন? কনফার্ম? দুই বোনের চেহারার মধ্যে মিল আছে, মাশাআল্লাহ। আসেন আসেন, আপনি তো আসল কারিগর, আপনার সাথে পরিচয় করে দিই। এই হচ্ছে আপনার মেয়ের জামাই, দেখছেন তো ভিডিওতে? হ্যাঁ, চিনতে পারছে আপনার ওয়াইফ, ওনাকে চিনতে পারছে। আর এই হচ্ছে আপনার নাতি। হ্যাঁ, আর ওর নাম কি? ওর পিচ্চির নাম কি? কুরাইশ আল হুসাইন। ও কিন্তু পুরা মজায় আছে। একটা আনন্দ ঘন মুহূর্ত, আলহামদুলিল্লাহ। ওনারা সবাই চিনতে পারছে, আমি আমার দায়িত্ব পালন করছি। ভাই আপনি খুশি? মনে হয় যে এখন মানে সম্ভব, ফ্যামিলি মিলানো সম্ভব। তো কি বলার আছে আপনি লাস্ট, আপনি যারা শেয়ার করলো ভিডিও, তাদের জন্য যদি কিছু বলার থাকে আপনি বলে দেন ফেন্সি, কারণ লক্ষ লক্ষ মানুষ এটা দেখছে, ভিডিওটা শেয়ার করছে, ওদের জন্য দোয়া করা উচিত না আপনাদের? যারা জড়িত আছে তাদের জন্য আমি সারা জীবন দোয়া করব ভাইয়া, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, সবাই যেন ভালো থাকে। তো বাকি ভালো থাকেন, আমরা ফর্মালি শেষ করি। আরিফ ভাই, আপনার এই ভিডিও ক্লু বের করতে মাত্র 15 মিনিট লাগছিল, এটা একটা মজার স্টোরি বলেন। এটা সবচেয়ে বড় মানে ধন্যবাদ দিতে হবে মানে হামিদুর
সোহেল ভাইয়াকে, উনি হ্যাঁ। একজন প্রফেসর হয়েও আমাদের ভিডিওগুলো দেখে। হ্যাঁ, না প্রফেসর না, মিনিস্টার পর্যন্ত দেখে, যাই হোক। না, তারপরেও উনি একটা সরকারি একটা কলেজের আছে না, হ্যাঁ। প্রফেসর তো হিসেবে। উনি দেখার সঙ্গে সঙ্গে মানে কমেন্ট করার পরপরই মানে 15 মিনিটের মধ্যে আপনি ক্লু পেয়ে যান, জি, তাই তো? জি, জি, জি। তারপরে আমরা 1-2 ঘন্টার মধ্যে পুরো কোয়েরি করে আমরা একটা প্রাথমিক স্ট্যাটাস কিন্তু দিয়েছি। ফেঞ্চিয়াপুর এই মায়ের নাম্বার এবং বোনের নাম্বার, এটা জোগাড় করতে একটু সময় লাগছে। জি, এটা এই নাম্বারগুলো দিয়েছি এনামুল ভাই। ও আচ্ছা, এনামুল ভাই দিয়েছেন। আচ্ছা। এই এনামুল ভাইকে আবার মানে এনামুল ভাইকে সহায়তা মানে করছে আবার শিয়াব নামে এক ভদ্রলোক। আচ্ছা, মানে একটার সাথে একটা ইন্টারলিংক। এনামুলের বাসা আমার বাসা পাশে। এনামুলের বাসা আপনার বাসা পাশাপাশি না? পাশাপাশি। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার কথা বলেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি তো কোথায় আছেন যেন বললেন? আমি আছি গুলশান ডিসি অফিসে। ডিসি অফিস, আপনি পুলিশ আছেন? জি, আমি পুলিশের পুলিশে কোন আছি। র্যাঙ্কে আছেন? কনস্টেবল। কনস্টেবল র্যাঙ্কে আছেন, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কথা বলেন আপনারা, আমি আমার পার্টটা শেষ করি। তো আমরা আলহামদুলিল্লাহ ফর্মালি আরেকটা ভিডিও সমাপ্তি এবং বিউটিফুল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খুবই খুশি লাগতেছে। প্রথম দিকে যেটা বলছিলাম যে হাফ ছেড়ে বাঁচার মতো অবস্থা, সেটা একদম ভিডিও শেষ করতে পেরে হাফ ছেড়ে বাঁচলাম, কারণ চারটা বড় দায়িত্ব, গুরু দায়িত্ব মাথার উপরে ছিল এবং মনে হচ্ছিল যে ঢাকায় ফিরে কবে, মাঝখানে আপনারা হয়তো আমার ব্যাপারে জানেন যে ঈদের বাড়িতে গিয়েছিলাম, কবে আমি এই 4টা ভিডিওর আপডেট আপনাদের জন্য নিয়ে আসবো। তো আলহামদুলিল্লাহ 4টাই সফল এবং 4টাই সাকসেসফুল আমি করতে পেরেছি। খুব শীঘ্রই কালকে কিংবা পরশুদিন আমি ফেসবুক লাইভে আসবো। ফেসবুক লাইভে আসবো বেশ কয়েকটা কারণে। তার মধ্যে অন্যতম একটা কারণ হলো আপন ঠিকানার পরবর্তী যে ভিডিওটা প্রকাশ হবে সেই ভিডিওর ব্যাপারে আমি ফেসবুক লাইভে আসতে চাই এবং সেটা একটা বিশেষ ভিডিও, ডেফিনেটলি বিশেষ ভিডিও। কারণ আমি প্রত্যেকটা ভিডিওর আগে বলি বিশেষ, আসলে সেটা হয়তো প্রথাগতভাবে বা বলে ফেলি, কিন্তু এটা আসলেই বিশেষ ভিডিও। মানে এত বেশি বিশেষ যে এই রকম কাজ এর আগে কোথাও হয়েছে কিনা বা এরকম কাজ আমিও করিনি আপন ঠিকানায়। এত বিশেষ একটা ভিডিও এবং এই ভিডিওটা স্পেশালি একটা জায়গা থেকে পাবলিশ হবে, সেটার পেছনে যথেষ্ট কারণ আছে। এগুলো নিয়ে আমি লাইভে কথা বলবো, পাশাপাশি আরো বেশ কিছু ব্যাপার আছে, সেগুলো নিয়ে কথা বলবো। আজকালকার মধ্যে লাইভে আসবো ইনশাআল্লাহ, আমি স্ট্যাটাস দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব। আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা শেয়ার করেন আমাদের এই ভিডিওগুলো, যারা ভাই ব্রাদার আছেন আমাদেরকে সাপোর্ট করেন, তাদের সবার জন্য দোয়া করে শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন।